জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। গত বছর ৫ আগস্টে রাজধানীর চাংখারপুর এলাকায় শিক্ষার্থী আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এর মধ্যে দিয়ে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৬ মাস ১৩ দিন সময় নিয়ে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৩ জন গ্রেপ্তার আছে। শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বলে তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। জবানবন্দি নেওয়া হয়েছে ৭৯ জন সাক্ষীর, ১৯ ভিডিও দেওয়া হয়েছে, ২টি অডিও দেওয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এ তথ্য জানান। টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনবো। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই ৮ জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরও যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় ৩ জনকে ৭ দিনের করে রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এই ঘটনায় তাদের প্রাথমিকভাবে সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যুবককে হত্যার এই ঘটনাকে অমানবিক বলেছেন বিচারক। যদিও পারভেজ হত্যায় তারা জড়িত নয় বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। গেল শনিবার সকাল 10টার দিকে জাহিদুল এবং আরও কয়েকজন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন। ঠিক তখন আরেক দল শিক্ষার্থী এসে বলেন তারা নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে হাসাহাসি করছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে বিষয়টি সমাধান হয়। তবে এর কয়েক ঘন্টা পরে জাহিদুল ছুরিকাঘাতে নিহত হন। এই ঘটনায় রোববার নিহতের চাচাতো ভাই বাদী হয়ে মামলা করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনকে আসামি করা হয়েছে। এর ৩ জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু ৩ জনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। গত ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও আজ সোমবার বিষয়টি প্রকাশ করা হয়। শেখ হাসিনা ছাড়াও স্থগিত করা হয়েছে ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকের এনআইডি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকিও আছেন এ তালিকায়, যিনি শেখ রেহানার দেবর। এছাড়া তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। ইসির কর্মকর্তারা জানায়, লক করা এনআইডি আর ব্যবহার করা যায় না। এনআইডি লক করা হলে তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। এতে বিভিন্ন সেবা পেতে এই ১০ জন ব্যক্তি এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ পাবেন না। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য কমিটিও গঠন করেছে সংস্থাটি। শেয়ারবাজার কেলেঙ্কারি, জুয়া ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এজন্য 2 সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংস্থাটি। গত বছরের 8 নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। আর্থানা সামিটে অংশ নিতে 4 দিনের সরকারি সফরে কাতার রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন ডক্টর ইউনুস। সেখানে তিনি সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন। আগামী 22 ও 23 এপ্রিল এই 2 দিন সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোল টেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তার সফরসঙ্গী হচ্ছেন পররাষ্ট্র ও জ্বালানি উপদেষ্টা, আছেন 4 নারী ক্রীড়াবিদ। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার নিজ বাসভবনে যমুনায় ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সাম্প্রতিক চীন সফরে দেশটির উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বাস্থ্যসেবাকে মূল অগ্রাধিকার খাত হিসাবে চিহ্নিত করা হয়। বাংলাদেশি রোগীদের জন্য কুনমিংয়ের 4টি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন সেবা চালুর ক্ষেত্রে চীন সহায়তায় ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, নতুন সমৃদ্ধির সুযোগ উন্মোচনে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির দাবির সঙ্গে একমত লেবার পার্টি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিয়াজ কমিটির সাথে লেবার পার্টির বৈঠক শেষে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকার ভোটের অধিকার ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়, এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে, যে ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতে একমত খেলাফত মজলিস। সংবিধানে বহুত্ববাদ ও প্রাদেশিক সরকার সহ পূর্ণ দ্বিমত 15টিতে। সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস বহাল চেয়েছে দলটি। সোমবার সকাল 10টায় দলটির 3 সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে বৈঠকে বসেন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বাংলাদেশের ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা। পরে সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের নেতারা বলেন, ওয়ার্ড কমিশনারদের ভোটে চেয়ারম্যান নির্বাচনের প্রস্তাবেরও দ্বিমত করছেন তারা। আগামী 15 দিনের মধ্যে আইন করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এ দাবি করেন এনসিপি নেতারা। বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন, চলমান সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে দলটি। ইনিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেয়ার চেষ্টা করছে বলেও দাবি তাদের। এ অবস্থা চলতে থাকলে বিএনপির বিপক্ষেও এনসিপি নেতাকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এবার আন্তর্জাতিক খবর। অবশেষে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন পোপ ফ্রান্সিস। মারা গেলেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ। শোক জানাতে সেন্ট পিটার্সবার্গে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া প্রথম লাতিন আমেরিকান তিনি। ৮৮ বছর বয়সী, দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রজনিত রোগে ভুগছিলেন পোপ। শারীরিক জটিলতা নিয়ে ৫ সপ্তাহ ধরে রোমের জেমিলি হাসপাতালে ছিলেন পোপ। ভ্যাটিকানে নিজ বাসভবনে কাসা সান্তা মার্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার শেষবারের মতো স্টার সানডে উপলক্ষে ভ্যাটিকান সেন্ট পিটার্স স্কোয়ারে খোলা আকাশের নিচে জড়ো হওয়া হাজার হাজার ভক্তের সামনে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান পোপ ফ্রান্সিস। ভারতের আহমেদাবাদে স্টার সানডের প্রার্থনার সময় একটি গির্জায় হামলা চালিয়েছে দুটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার কিংবা মামলা দায়ের করেনি স্থানীয় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতে ছুরি ও লাঠি নিয়ে প্রার্থনার সময় গির্জায় ঢুকে পড়ে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বেশ কয়েকজন সদস্য। প্রার্থনার মধ্যে কোনো সনাতন ধর্মাবলম্বী আছে কিনা এ বিষয়ে চলে জিজ্ঞাসাবাদ। গোষ্ঠী দুটির দাবি, গির্জাটিতে জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বীদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার হচ্ছিল। যদিও দাবির সত্যতা তুলে ধরতে পারেনি তারা। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য বলছে ২০২৪ সালে ভারতে খ্রিস্টানদের ওপর ৮০০-র বেশি হামলা হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। কাতার সফরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী জাতীয় দলের দুই নারী ফুটবলার আফাইদা খন্দকার ও শাহেদা আক্তার জানালেন কাতারে বাংলাদেশের ফুটবল সংস্কৃতি তুলে ধরতে চান তারা। জানান ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম ভ্রমণের ইচ্ছে আছে তাদের। আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে তুলে ধরবো, আমাদের ফুটবলটাকে কিভাবে ওখানে গিয়ে আমরা ভালো করতে পারবো। যে আমাদের তো তেমন ফ্যাসিলিটিস এখানে আমরা পাই না, যদি আমরা ওখানে গিয়ে ক্যাম্প করার সুযোগ পাই। তো এইটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকবে, যে হচ্ছে বাংলাদেশের ফুটবলটাকে ওখানে তুলে ধরা যায়। বিভিন্ন ক্লাবের মাঠে গিয়ে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে, তো মাঠটাই সবচেয়ে বেশি সমস্যা। ওই দেশের যে ফুটবলার বা হচ্ছে যারা আছে তাদের সাথে আমাদের দেখা করাবে, তো তখন এই বিষয় নিয়ে কথা বলতে হবে। যে ওয়ার্ল্ড কাপ যেখানে ফাইনাল হয়েছে, অবশ্যই এটা দেখার ইচ্ছা আছে। তো বড় বড় ফুটবল একাডেমিগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। আমরা বলবো যে আমাদের বাংলাদেশের ফুটবলের কেমন অবস্থা, তারপর ওনাদের কেমন অবস্থা অবশ্যই জানতে চাইবো। তো আবার চেষ্টা করব যে যেন মানে ওনাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়। শেষ করছি এখন চারদিক। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।